মনুষ্য থাবা, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে সুন্দরবনে কমছে বাঘের গর্জন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষার তাগিদ। এক এমপির দুষ্ট চরিত্র বেরিয়ে আসায় ভাবমূর্তি সংকটে জামায়াত। অবশ্য নৈতিকতার প্রশ্নে আপোষ না করার হুঁশিয়ারি দলটির। চট্টগ্রাম ২ আসনে বিএনপির এমপি সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, জানালো আপিল বিভাগ। নিয়মিত আপিল করার পরামর্শ। শিশুদের হামের প্রাদুর্ভাব কমলেও বাড়ছে প্রাপ্তবয়স্কদের। হাম ও উপসর্গ নিয়ে ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু সিলেট বিভাগে। এবং জাপানের কিউশু দ্বীপে ধসে পড়া ভবনে আটকে আছেন অনেকে। ৭.১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত অন্তত ১৩। অরণ্যের রাজা, সুন্দরবনের অহংকার রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাঘের গর্জনে একসময় কেঁপে উঠত ম্যানগ্রোভের নিস্তব্ধতা, সেই বাঘই আজ নানা সংকটে অস্তিত্বের লড়াইয়ে। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকুচিত হওয়া, মানবসৃষ্ট নানা কারণে ঝুঁকির মধ্যে রয়েছে এই বন্যপ্রাণীটি। ঝুঁকি কমিয়ে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি বন বিভাগের। সবুজের অনন্ত বিস্তার, শ্বাসমূলের রহস্য আর জোয়ার ভাটার ছন্দে গড়া এক বিস্ময়ের নাম সুন্দরবন। প্রকৃতির এই অপার সৌন্দর্যের বুক চিরে নীরব অথচ দাপুটে পদচারণাচার সেই রয়্যাল বেঙ্গল টাইগার। ৬,০১৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে রয়্যাল বেঙ্গল টাইগার। অথচ নানামুখী সংকটে ঝুঁকির মধ্যে রয়েছে এই বন্যপ্রাণীটি। সহজাত স্বভাব হিসেবে প্রতি ৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি বাঘের টেরিটোরিয়া, সেই সঙ্গে থাকতে পারে বাঘের পরিবারের সদস্যরা। অথচ সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টি। আমাদের দেশে যে সুন্দরবনের যে বাঘগুলো আছে তার টেরিটোরিয়া আমরা হিসাব করে দেখেছি যে গড়ে প্রায় ৫০ স্কোয়ার কিলোমিটার একটি বাঘের টেরিটরি। সেই হিসাবে আমাদের বনের যে আয়তন সেই অনুযায়ী আমাদের বাঘের সংখ্যা সঠিক আছে। বনে বাঘের অবস্থান, ঝুঁকি ও সংখ্যা জানতে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বাঘশুমারি পরিচালনা করা হয়েছে, যেখানে বাঘের সংখ্যা কখনো ঊর্ধ্বগামী, কখনো নিম্নগামী। বাঘের সংখ্যা জানতে কখনো পায়ের ছাপ, আবার কখনো ক্যামেরা ট্র্যাপিং ব্যবহার করা হয়েছে। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশে বাঘের গুরুত্ব অপরিসীম। মানবসৃষ্ট ঝুঁকি বাঘের বড় ক্ষতির অন্তরায় বলছেন পরিবেশবিদ ও সুন্দরবন প্রেমীরা। সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে বাঘের যে সত্যিকার অর্থে বাঘের যে বাসস্থানগুলো, সেগুলোর মধ্যেও এখন ট্যুরিস্ট এবং বিভিন্ন বনজীবীরা তারা প্রবেশ করে তাদের যে নিরবিচ্ছিন্ন যে আবাসিক স্থল, এগুলো নানাভাবে আসলে মানুষ তাদের কর্মকাণ্ডের দ্বারায় এগুলোকে ডিস্টার্ব করছে। এমন অবস্থায় বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার প্রতিরোধে ২০১৬ সালে ইন্টারপোল পাচারকারীদের একটি তালিকা দেয়। এই তালিকায় বাঘ হত্যা থেকে শুরু করে বিদেশের বাজারে বিক্রির সঙ্গে জড়িতদের নাম উঠে আসার কথা বলছে বন বিভাগ। ইন্টারপোলের একটা রিপোর্ট বেরিয়েছিল যে এই সমস্ত বাঘের পাচারের সাথে বা বাঘ হত্যার সাথে কারা জড়িত, সেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে ওই জায়গার স্থানীয় লোকজন জড়িত ছিল। বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে অন্যান্য বন বিভাগ, আমাদের সঙ্গে কোস্টগার্ড, র্যাব সবাই কাজ করছে। তো এখন ওই চক্রগুলো আসলে ওইভাবে কাজ করতে পারছে না বা ওরা চোরাচালান করতে পারছে না। সুন্দরবনের বাঘের সুরক্ষায় মাটির কিল্লা স্থাপন, মিষ্টি পানির আধার রাখা সহ নানা উদ্যোগের কথা বলছে বন কর্মকর্তা। যখন অতিরিক্ত পানি হয়, জোয়ারের পানিটা বেড়ে যায়, তখন গিয়ে তারা কিল্লাতে আশ্রয় গ্রহণ করে। বাই চান্স কোনো লোকালয়ে প্রবেশ করে ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যরা আছে, তারা যে স্থান থেকে ধরা হয়েছিল বা যেদিক থেকে তারা বের হয়েছিল ওই সমস্ত বনাঞ্চলে আমরা আবার অবমুক্ত করে দিচ্ছি। ঝুঁকি কমিয়ে আনার মধ্য দিয়ে সুরক্ষা মিলবে বাঘের, যার মধ্য দিয়ে বাড়বে বাঘের সংখ্যা, এমন প্রত্যাশা সুন্দরবন প্রেমীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মেহেরপুরের গাংনীতে আলাদা দুটি বাড়ির প্রবেশ পথ থেকে বোমার মতো দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে বের হওয়ার সময় কালো টেপ দিয়ে মোড়ানো বোমার মতো দুটি বস্তু দেখতে পান বাড়ির সদস্যরা। পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে সেগুলো থানায় হেফাজতে নেয়। এমন ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিতে কাজ করছে পুলিশ। যশোরের নীলগঞ্জে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়ির এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বেলা ৩টায় যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এমপিকে নিয়ে সমস্যা সমাধানে বৈঠক হওয়ার কথা রয়েছে। থমথমে অবস্থার পরও আজ সকাল 7টা থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। চট্টগ্রাম ২ আসনে বিএনপির এমপি সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার এই সিদ্ধান্ত দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে গত 9 জুলাই সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। রায়ে তার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে একই দিন গেজেট প্রকাশ করা হয়। সেদিন সন্ধ্যায় সরওয়ার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এই অবস্থায় হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। গত 18 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জনাব সরওয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। আর যদি জামাতের প্রার্থী যিনি তার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি যদি হাইকোর্টের রায়টি, পূর্ণাঙ্গ রায়টি দেখে যদি দেখেন যে সংশোধন দেওয়ার মতো কিছু আছে, তাহলে তিনি আপিল করবেন এবং পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল শুনানি হবে যে আর লিভ গ্রান্ট হবে কিনা, আলটিমেটলি হবে কিনা। নির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ জারি করেছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না। আপিল বিভাগের রায়ে সেই বাধা দূর হয়েছে। তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। হবিগঞ্জে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। হবিগঞ্জের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে বের হওয়া মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে এনসিপির নেতারা হবিগঞ্জের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারেক রহমানের যেই সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই। আজকে ঘরে থাকলে খুন হতে হচ্ছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। ভিডিও ফুটেজে স্পষ্ট যেসব সন্ত্রাসীদের চেহারা দেখা যায় তাদেরকে অতি দ্রুত আটক করতে হবে। ছাত্রদল, যুবদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে হবিগঞ্জে এনসিপির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক মিথ্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও যুবদল। মঙ্গলবার রাতে কর্মসূচি ঘোষণা করা হয়। জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। এদিকে এনসিপি ও ছাত্রদল, যুবদল উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবারের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে জানিয়েছে পুলিশ। আগের সরকারগুলো পরিকল্পনা ও কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি ক্রয় করে অর্থের অপচয় করেছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক গবেষণার অবহিতকরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, কেবল অর্থের ঘাটতি নয়, প্রশাসনিক ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণেও দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো বরাদ্দকৃত অর্থকে প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় সেবা, প্রশিক্ষিত জনবল এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবায় সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ওষুধের অপর্যাপ্ততা, বিকল যন্ত্রপাতি, টেকনোলজিস্টের অপর্যাপ্ততা আর দালালদের দৌরাত্ম্য নিত্যদিনের চিত্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার বা পিপিআরসির পরিচালনায় নতুন গবেষণায় এমন অনেক অসঙ্গতি উঠে এসেছে। গবেষণা উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure. নিয়মনীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় গড়ে উঠছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। দুই একটি ঘটনায় প্রশাসন লোক দেখানো ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সিংহভাগ। যদিও অবৈধ ক্লিনিক বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য অধিদপ্তরের। নেত্রকোনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চলছে 100 শয্যার জনবলে। সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 30 লাখ মানুষ। এখানে প্রতিদিন নেত্রকোনার 10 উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে যান রোগীরা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। সেখানে পরীক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত অপারেশন সহ চেম্বার করছেন সরকারি বেসরকারি চিকিৎসকরা। এসব জায়গায় মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্য নীতিমালা, প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। একটা দালাল চক্র আছে যারা হাসপাতালে অবস্থান করে এবং এইখানে হাসপাতালের ভিতরে থেকেই বাইরের লোক এবং হাসপাতালের ভিতরের কিছু কিছু লোক আছে, তারা মিলেই তারা এই রোগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ভুল চিকিৎসা না হইলে আপনাদের যে আইডিয়ালে ডায়াবেটিস আইসা 25, অন্য জায়গায় না পরীক্ষা করছে আইসা 5, মমি সিং নে করছে এনো কোনো ডায়াবেটিস বেশি আইছে না। এরপর সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ রোগীরা। প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ভুল রিপোর্ট করার কারণে চিকিৎসা ভুলই হয়ে যাচ্ছে। নিয়ম মেনেই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আগে স্টার ছিল, এখন মা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আবেদন করে আমরা বসছি। পরিবেশের যে অরিজিনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অনেকের দিতে পারে না নেত্রকোনা। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও সংসদ সদস্যের। যেগুলির লাইসেন্স নাই অথবা যেগুলির লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না, সেইগুলি বন্ধ করে দেওয়া। দালালের প্রকোপও বাড়ছে, তারা বিভিন্নভাবে রোগীদেরকে প্রলোভনা দিয়ে, কিছু ডাক্তারও এদের সাথে জড়িত। অবশ্যই এগুলি শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র নাম মায়ের একটা পারমিট নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসাটা শুরু করে। ক্লিনিক এবং হসপিটাল পরিচালনা আইনে বিধিমালা অনুযায়ী হচ্ছে কোনো লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান চলবে না। নেত্রকোনায় বৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল রয়েছে 11টি, কিন্তু এর বাইরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে মোহাম্মদ শামসুল আলমের বিতর্কিত নিয়োগ সহ সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর ব্রিফ করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। ডেলিগেশনের সদস্যদের নাম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি রিপিট করছি না। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম 1 মাস আগে, যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন। গত 30শে জুন আমরা একটা লিখিত মতামত দিয়েছিলাম, সেখানে 7টি প্রস্তাব পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় 1 মাস পর, আজকে 29শে জুলাই
আমরা সরাসরি এসেছি আরও দুটো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি, তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আগের দিনে আমরা যে চিঠি দিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা সে চিঠি ইলেকশন অফিস থেকে পেয়েছেন, সেটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছেন, আমাদের সঙ্গে অনেকে টেলিফোনে সেসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা চেয়েছেন। আজকে প্রধানত 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে তিনি জানিয়েছেন এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাত নিয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি 2টো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। জাপানের কুমামোতোতে 7.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত অন্তত 13 জন। এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের হাজার হাজার সদস্য। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাখির চোখে দেখা ধ্বংসস্তূপের এই চিত্রটি জাপানের কিউশু দ্বীপের বাড়িঘরের। মঙ্গলবার বিকেলের 7.1 মাত্রার ভূমিকম্পের মুহূর্তেই ধসে পড়ে সব বাড়িঘর। কম্পনের ভয়াবহতায় কয়েকটি বাড়িতে ধরে যায় আগুন। ভূকম্পনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশিমা শহরের একটি শপিং মল। ছাদ ধসে পড়ে আটকা পড়েন ভেতরে থাকা অনেকে। কিভাবে বলবো, আমার মনে হচ্ছিল যেন আমার শরীরটা শূন্যে ভাসছে। এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি এটা একটা ভূমিকম্প ছিল। ভূমিকম্পের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া একটি কাগজ কারখানার চিমনি ভেঙে পড়েও ঘটে প্রাণহানির ঘটনা। এখন পর্যন্ত আমরা 13 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ উদ্ধারের অপেক্ষায় আছে। প্রতিটি জীবন বাঁচাতে আমরা মাঠে আমাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ কাজে লাগাচ্ছি। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে মহাসড়কের সেতু। রাস্তার বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিউশু শহরের কয়েক হাজার ঘরবাড়ি। দেশটির আবহাওয়া দপ্তর বলছে 1 সপ্তাহে এই অঞ্চলে আরও শক্তিশালী আফটারশক অনুভূত হতে পারে। জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতাও। বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।